এইচএসসির কেমিস্ট্রি ফার্স্ট পেপারের এখন হচ্ছে আমরা এমসিকিউ অংশ নিয়ে আলোচনা করব। যেহেতু এমসিকিউতে আমাদের 5টা চ্যাপ্টার আছে, তো এই 5টা চ্যাপ্টার থেকে যতগুলা টপিক এবং টাইপ থেকে কোয়েশ্চেন আসা সম্ভব, তো আমি এই ক্লাসে সবগুলোই তোমাদেরকে দেখাই দেবো, যাতে করে পরীক্ষার হলে যেভাবেই প্রশ্ন আসুক তুমি যাতে অ্যান্সার করতে পারো। সো আমার রিকমেন্ডেশন থাকবে এই ক্লাসটা তুমি একদম এক্সাম হলে যাওয়ার আগ পর্যন্ত করতে থাকবা, এবং আমি এখানে যতগুলা এমসিকিউ দিছি এগুলো তুমি যদি পারো তাইলে এটাই তোমার জন্য কিন্তু ইনাফ, এর বাইরে তোমার আর কিছু লাগবে না। তো চলো আমরা শুরু করি, এবং আমরা যেহেতু অনেকগুলা এমসিকিউ এখানে সলভ করব, সো আমরা একটু ফার্স্ট আগাবো। তোমার কাজ হবে ক্লাসের মধ্যেই আসলে আমার সাথে মেমোরাইজ করে ফেলা। ওকে, তো আমরা প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে ল্যাবরেটরি নিরাপদ রসায়ন, প্রথম অধ্যায়, তো এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসে। তো আমাদের কী টাইপের এমসিকিউ আসবে আমরা একটু দেখি। তো এই বছর যে এমসিকিউগুলো আসতে পারে আমি জাস্ট ওগুলোই তোমাদেরকে দেখাবো, এক্সট্রা কোনো জিনিসপাতি দেখাবো না। তো এখানে প্রথম যে কোয়েশ্চেন, ল্যাবরেটরিতে কোন পোশাকটি পরা বাধ্যতামূলক, তো এটা হবে কি অ্যাপ্রন। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাই, যে চোখের সুরক্ষায় ল্যাবরেটরিতে কোনটি ব্যবহার করা উচিত, এটা হচ্ছে গগলস। দেন ল্যাবরেটরিতে ক্ষতিকর ও বিষাক্ত গ্যাস নির্গমনের কাজ কোথায় করা হয়, অবশ্যই এটা হচ্ছে ফিউম হুডে করা হয়। আচ্ছা, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তো এইটা কিন্তু অনেকবারই আসে, তো আমরা এটা জেনে রাখবো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে আমাদের এই যে সোডিয়াম কার্বনেট। ওকে, তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। এই দেখো নেক্সট কোয়েশ্চেনটাই কিন্তু চলে আসছে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তো এটা কি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তো এখানে এই সংকেতগুলো একটু মনে রাখবা, এবং এগুলোই কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। তো আমাদের কিন্তু এই স্ট্যান্ডার্ড পদার্থগুলো সম্পর্কে একটু জেনে রাখতে হবে। ল্যাবরেটরিতে নিখুঁত আয়তন পরিমাপের জন্য কোনটি সবচেয়ে উপযোগী, এটা হবে পিপেট। তো এখানে যে অপশনগুলো আছে তোমরা কিন্তু এই অপশনগুলোকে এলিমিনেট করেও অ্যান্সার করতে পারো, বাট আমি যেটা রেকমেন্ড করব, পরীক্ষার হলে যেহেতু এত টাইম পাওয়া যায় না, সো তোমরা রাইট অ্যান্সারটাই মনে রাখবে, যাতে করে অপশান দেখলেই তুমি বুঝে যাও। সেমি মাইক্রো পদ্ধতিতে নমুনা ভর কতটুকু নেওয়া হয়, অবশ্যই 50 থেকে 200 মিলিগ্রামের মধ্যে নেওয়া হয়। তো এখানে এই যে মিলিগ্রাম এমজি, এটা কিন্তু তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ এখানে যদি গ্রাম থাকে তাহলে কিন্তু এটা হবে না। সো অবশ্যই 50 থেকে 200 মিলিগ্রামের মধ্যে হইতে হবে। দেন মাইক্রো পদ্ধতিতে তরল নমুনার আয়তন সাধারণত কত হয়, এটা 0.1 থেকে 1 মিলিলিটারের মধ্যে হয়। পরবর্তী যে কোয়েশ্চেনটা রয়েছে, নিচের কোনটি অম্লীয় পরিবেশ বান্ধব পরিষ্কারক, এটা হবে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। আচ্ছা, এই ক্লাসের যে পিডিএফটা, এটা আমরা আমাদের যে পেইড ব্যাচের যে গ্রুপ রয়েছে, তো সেখানে আপলোড করে দিব, তো ওখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। আমাদের এটা কিন্তু ওয়েবসাইটে আপলোড করা হবে, ঠিক আছে। তো অনেকের আমি জানি যে একটু ইস্যু আছে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ নিয়ে, তো ওখানে অনেকেই পাও না, এই জন্য আমি সরাসরি ওয়েবসাইটে যেহেতু এটা আপলোড করে দিব, সো আমার মনে হয় ওখান থেকে একদম ইজি হবে, জাস্ট ওয়েবসাইটে ঢুকে তুমি দেখে নিবা। পরিবেশ বান্ধব ল্যাবরেটরি পরিষ্কারক হিসাবে ইদানিং কোনটি জনপ্রিয় হচ্ছে, এটা টেকন 90। বুলেট পরিষ্কার করার পর শেষ ধাপে কি ধুয়ে নিতে হয়, অবশ্যই আয়নীকরণ পানি দিয়ে কিন্তু এটা ধুয়ে নিতে হয়। তাহলে বুলেট যখন আমরা পরিষ্কার করতেছি, তো শেষ ধাপে আমরা কিন্তু এই আয়নীকরণ মুক্ত পানি দিয়ে এটা ধুয়ে নিচ্ছি। ওকে, ডিজিটাল ব্যালেন্স ব্যবহারের আগে কি নিশ্চিত করা হয়, জিরো রিডিং বা টার। এখন জিরো রিডিংও থাকতে পারে, আবার পরীক্ষার হলে টারও থাকতে পারে। ওকে, আর এই যে ইংলিশটাও একটু দেখে রাখতে পারো, TARE। ওকে, রাসায়নিক দ্রব্যের গায়ে টক্সিক সংকেত থাকলে তা কী নির্দেশ করে, বিষাক্ত নির্দেশ করে। ওকে, নিচের কোনটি তীব্র দাহ্য পদার্থ, এটা ইথার। তো অনেকেই আবার এই যে সোডিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম কার্বনেট দেখে ঘাবড়ে যাবে না, এখানে যদি ইথার থাকে ইথারই অ্যান্সার। আচ্ছা, কারণ এটা কিন্তু তীব্র দাহ্য তরল। আচ্ছা, কোন গ্যাসটি শ্বাসরোধক ও বিষাক্ত, এটা H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড। ত্বকে অ্যাসিড পড়লে তাৎক্ষণিকভাবে কি করা উচিত, প্রচুর পানি দিয়ে ধোয়া উচিত। সোডিয়াম ধাতু কোথায় ডুবিয়ে রাখা হয়, কেরোসিনে কিন্তু আমরা সোডিয়াম ধাতুকে ডুবিয়ে রাখি, কারণ আমরা জানি কি সোডিয়াম অত্যন্ত সক্রিয় ধাতু, যা পানি ও বাতাসের সাথে তীব্র বিক্রিয়া করে, তাই একে কেরোসিনে কিন্তু আমরা রাখতেছি। আমাদের নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, যে বিকারক বোতলের মুখে আটকানো ছিপি খোলার সময় কি সতর্কতা নেওয়া উচিত, অবশ্যই নিজের মুখের বিপরীতে রাখা উচিত। রাসায়নিক বর্জ্য কোথায় ফেলা উচিত, নির্দিষ্ট বর্জ্যপাত্রে ফেলা উচিত। আর গরম কাঁচপাত্র কোথায় রাখা নিরাপদ, অবশ্যই অ্যাসবেস্টস শিটের উপরে আমরা কিন্তু গরম কাঁচপাত্রটাকে রাখবো। অগ্নিদগ্ধ স্থানে প্রাথমিক চিকিৎসা হিসেবে কোনটি ব্যবহার করা হয়, টুথপেস্টও থাকতে পারে অথবা বার্নলও থাকতে পারে। কোনটি অম্লীয় বর্জ্য প্রশমিত করতে ব্যবহৃত হয়, এটা এই যে
সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম কার্বনেট। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি আমি যাই, ল্যাবরেটরিতে ফার্স্ট এইড বক্সের মূল উদ্দেশ্য কী? প্রাথমিক চিকিৎসা দেয়া। আচ্ছা, যদি আমি নেক্সট প্রশ্নটাতে আসি, বলতেছে যে কোন কাচপাত্রটি সরাসরি তাপে গরম করা যায় না? মেজারিং সিলিন্ডার। এখানে একটু টাইপিং মিস্টেক। ওকে, আমি এটা ঠিক করে দেবো পিডিএফে। ভলিউমেট্রিক ফ্লাক্স সাধারণত কী কাজে ব্যবহৃত হয়? অবশ্যই প্রমাণ দ্রবণ তৈরিতে কিন্তু এটা ব্যবহৃত হয়। নিচের কোনটি কার্সিনোজেনিক বা ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ? খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বেনজিন। আচ্ছা, তো আমরা নেক্সট প্রশ্ন দেখি, যে বলতেছে যে ক্ষার দ্বারা আক্রান্ত চোখে কী দেওয়া উচিত? অবশ্যই বোরিক অ্যাসিড দ্রবণ দেওয়া উচিত। অক্ষতিকর বা কম ক্ষতিকর পদার্থ ব্যবহার করে ল্যাবরেটরি পরিচালনার নীতিকে কী বলে? সবুজ রসায়ন। অনেকবার আসছে, সো এটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের প্রধান উপাদান বলতেছে। তো সিলিন্ডারের প্রধান উপাদান তোমরা কিন্তু এটা ছোটোবেলা থেকে পড়ে আসতেছো, এলপিজি বা বিউটেন প্রোপেন। সো তোমরা চাইলে কিন্তু আমার ক্লাসের মাধ্যমে এই জিনিসগুলো একটু মেমোরাইজ করে রাখা ট্রাই করতে পারো। আর পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত আমার যে পিডিএফটা আছে, অর্থাৎ এটাই জাস্ট তুমি পড়ে যাবা, দেখবা যে এখান থেকেই কমন চলে আসছে। কোনটি জারক পদার্থের সাংকেতিক চিহ্ন? এটা হবে বৃত্তের ওপর আগুনের শিখা। ওকে, আমরা যে সিম্বলগুলো দেখি না, ওগুলো। ল্যাবরেটরিতে বুলেট রিডিং নেওয়ার সময় চোখের অবস্থান কেমন হওয়া উচিত? অবশ্যই মেনিসকাসের সমান্তরালে থাকা উচিত। আর স্বচ্ছ তরলের ক্ষেত্রে বুলেটের কোন মেনিসকাস দেখতে হয়? এটা নিম্ন মেনিসকাস। রঙিন তরলের ক্ষেত্রে বুলেটের কোন মেনিসকাস দেখতে হয়? রঙিন বলতেছে, তো এখানে হবে উচ্চ মেনিসকাস। তো তাহলে কিন্তু আমরা নিম্ন পেয়ে গেলাম, উচ্চও পেয়ে গেলাম, এগুলো একটু আলাদা আলাদা করে মনে রাখবা। আচ্ছা, এখানে নেক্সট যে কোশ্চেনটা বলছে যে কিপস যন্ত্র ল্যাবরেটরিতে কোন গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয়? এটা H2S, হাইড্রোজেন সালফাইড। ল্যাবরেটরিতে রিএজেন্ট বোতলে রাসায়নিক দ্রব্য নেওয়ার জন্য কোনটি ব্যবহার করা উচিত? স্প্যাচুলা। ওকে, নেক্সট কোয়েশ্চেন কোনটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর? এটা লেড ধাতু এবং যৌগ। আমরা তো জানি লেড এমনিও তো ক্ষতিকর, সো আমরা জাস্ট ওটা যদি পাই, ধরো ভারী ধাতু যেমন লেড, ক্যাডমিয়াম, এগুলো কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর, প্লাস পরিবেশের জন্য ক্ষতিকর। ল্যাবরেটরি থেকে বের হওয়ার আগে সর্বশেষ কোন কাজটি করা উচিত? হাত ভালো করে ধোয়া এবং লাইট ফ্যানটাকে বন্ধ করে রাখা। নিচের কোনটি বিস্ফোরণমুখী পদার্থ? অবশ্যই জৈব পার অক্সাইড। আচ্ছা, ম্যাক্রো অ্যানালাইসিসে নমুনা ভর সাধারণত কত নেওয়া হয়? এটা 0.5 গ্রাম থেকে 2 গ্রাম। আর গরম টেস্ট টিউব ধরার জন্য কোনটি ব্যবহার করা হয়? এটা টেস্ট টিউব হোল্ডার ব্যবহার করা হয়। আচ্ছা, সো আমার এই ক্লাসটা কিন্তু নিয়মিত অনিয়মিত দুইটা গ্রুপের জন্যই, অর্থাৎ যারা এইচএসসি দিতেছো, তুমি যদি নিয়মিত হও তোমার জন্য এই ক্লাস, অনিয়মিত হইলেও কিন্তু এই ক্লাস, তো টেনশন করার কিছু নাই। আমরা নেক্সট চ্যাপ্টারটাতে যাব, গুণগত রসায়ন। তো এখানে আমাদের থিওরি টাইপের কোশ্চেনও থাকে, আবার হালকা কিছু ম্যাথ আছে। তো আমরা দেখি, পরমাণুর নিউক্লিয়াসকে আবিষ্কার করেন? অবভিয়াসলি রাদারফোর্ড। বোর পরমাণু মডেল কোনটির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? অবশ্যই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপরে। দেন প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে এন কি নির্দেশ করে? এটা অরবিটালের আকার নির্দেশ করে। সো দেখো, এখানে কিন্তু অপশানটা একটু ঘোরাইয়া দিতে পারে, আকার আকৃতি এরকম থাকতে পারে, বাট তোমাকে অবভিয়াসলি আকার দাগাইতে হবে। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এর মান 3 হলে উপশক্তি স্তর কোনটি? এটা হবে এফ, কারণ আমরা কিন্তু এই যে SPDF এটা জানি, ঠিক আছে? এস হলে 0, পি হলে 1, আর ডি হলে 2, আর এফ হলে 3। তো যে এখানে কিন্তু 3 বলছে, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু এফ হবে। তো আমরা নেক্সট প্রশ্ন যাই। এখানে বলছে যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম কি নির্ধারণ করে? এটা অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস। একটি অরবিটালের সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? অবভিয়াসলি 2টি থাকতে পারে। কোন নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির স্তরে বা শক্তির অরবিটালে প্রবেশ করে? এটা আউফবাউ নীতি। সো এই নীতিগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখানে বলতেছে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, আমি ইলেকট্রন বিন্যাস যেগুলো জনপ্রিয়, যেগুলো পরীক্ষায় আসবে, আমি জাস্ট ওগুলো দেখাই। ক্রোমিয়ামেরটা আসতে পারে, যে ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাসটি দেখাও। তো এটা কিন্তু সরাসরি এটা মনে রাখবা, প্রথমে আর্গন থাকবে, এরপর 3d5 থাকবে এবং 4s1 থাকবে। এখানে একটা জিনিস দেখো, যে ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা, এটা কিন্তু সাধারণ নিয়মের ব্যতিক্রম, এই কারণেই কিন্তু এগুলো টিচাররা দিয়ে দেয়। সো একবারে মনে রাখাটা বেটার। আচ্ছা, কপারেরটা দেখো, যে কপারের বহিস্থ স্তরের সঠিক ইলেকট্রন বিন্যাসটা কোনটা? এটা হবে 3d10 4s1। ওকে, আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজের রেখাসমূহ কোন অঞ্চলে দেখা যায়? এটা দৃশ্যমান অঞ্চল।
লাইমেন সিরিজের রেখাসমূহ তড়িৎচুম্বকীয় বিকিরণের কোন অঞ্চলে পড়ে? অবভিয়াসলি ইউভি বা অতিবেগুনিতে পড়ে। আচ্ছা, তো আমি যদি এখন নেক্সট প্রশ্নে যাই, বলতেছে ক্যালসিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতা দেয়া আছে, বলতেছে যে দ্রাব্যতা গুণফল কেএসপি কত? তো এটা হবে হচ্ছে 4s3। এখন এটা কীভাবে বের করা যায়? এখানে কিন্তু ব্যাখ্যা অলরেডি দেয়া আছে, তো এখানে আই থিঙ্ক এই ফন্টটা ভেঙে গেছে, তো আমি হচ্ছে পিডিএফে এটা ঠিক করে দিব, ঠিক আছে? সো খুবই ইজি, একবারও চাইলে মনে রাখতে পারো, কারণ এই কোয়েশ্চেন কিন্তু খুবই কমন, একদম ডিরেক্ট চলে আসতে পারে। কোনটি শিখা পরীক্ষায় সোনালি হলুদ বর্ণ দেখায়? এটা হচ্ছে সোডিয়াম। এরপরে আসি শিখা পরীক্ষায় পটাশিয়াম লবণের বর্ণ কেমন দেখায়? এটা হচ্ছে হালকা বেগুনি। তো এই যে রঙের যে জিনিসগুলো, এগুলো কিন্তু অনেক কনফিউজিং, তো এগুলো একটু মনে রাখার ট্রাই করতে হবে, কারণ পরীক্ষার হলে গিয়ে তুমি কনফিউশনে পড়তে পারো। বলতেছে নিচের কোন আয়নটি শনাক্তকরণে নেসলার বিকারক ব্যবহার করা হয়? এটা হচ্ছে NH4+। তো অ্যান্সার হবে ক নাম্বারটা। আচ্ছা, যদি আমি নেক্সট প্রশ্নে যাই, বলতেছে যে ক্লোরাইড আয়ন শনাক্তকরণে কোন বিকারক ব্যবহার করা হয়? আর এটা কিন্তু হচ্ছে সাদা পদক্ষেপ দেয়। ওকে, আচ্ছা, তো আমরা নেক্সট প্রশ্ন দেখি, যে বলতেছে কোনটি চাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহার করা হয়? ইউভি রশ্মি। চিকিৎসা ক্ষেত্রে মানবদেহের হাড়ের ফাটল নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়? অবশ্যই এক্স রে, এটার সাথে আমরা সবাই পরিচিত। কোনটি ক্রোমাটোগ্রাফির মূলনীতি? এটা হচ্ছে বন্টন ও অধিশোষণ। রক্ত থেকে উপাদানসমূহ পৃথক করার জন্য নিচের কোন পদ্ধতিটি সবচেয়ে আধুনিক উপযুক্ত? এটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। আর নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? এটা হচ্ছে কর্পূর। আচ্ছা, নেক্সট প্রশ্নে বলতেছে যে সময়ায়ন প্রভাবের ফলে স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতার কী পরিবর্তন ঘটবে? অবশ্যই দ্রাব্যতা কিন্তু কমে যাবে বা হ্রাস পাবে। কোন শর্তে একটি অদক্ষেপ উৎপন্ন হবে? অবশ্যই এখানে কি হবে? কেআইপি কেএসপির থেকে বড় হবে, এটাই হচ্ছে শর্ত। তাহলে কি হবে? অদক্ষেপ উৎপন্ন হবে। নিচের কোন অরবিটালটি অসম্ভব? এটা হচ্ছে 2D, কারণ বাকিগুলো কিন্তু হয়। তোমরা এসপিডিএফ এই রুলে ফেলে তোমরা কিন্তু দেখতে পারো। আচ্ছা, একটি এফ অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? অবশ্যই 14টি ইলেকট্রন থাকতে পারে, কারণ আমরা জানি যে এফ উপশক্তি স্তরে কিন্তু 7টা অরবিটাল রয়েছে, আর যেহেতু 2টা করে থাকে তাহলে কিন্তু 7 দুগুণে 14, ঠিক আছে? সো খুবই ইজি, 14টা ইলেকট্রন থাকতে পারবে। কপার আয়নের কথা বলতেছে যে কপার আয়ন শনাক্তকরণে কোন দ্রবণ যোগ করলে গাঢ় নীল বর্ণ তৈরি হয়? এটা হচ্ছে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ওকে। অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমি যোগ করি তাহলে হচ্ছে আমরা কী পাবো? কপার আয়নে গাঢ় নীল বর্ণ। নেক্সট প্রশ্নে বলতেছে যে নিচের কোন রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট? এটা হচ্ছে গামা রশ্মি। কোন কোয়ান্টাম সংখ্যায় ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে? অবভিয়াসলি স্পিন কোয়ান্টাম সংখ্যা। এরপরে একটা জিনিস আছে যে অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে কেমন অদক্ষেপ পড়ে? এটা হচ্ছে সাদা জেলির ন্যায় অদক্ষেপ কিন্তু আমরা পাবো। লবণের গুণগত বিশ্লেষণে শুষ্ক পরীক্ষা কোনটি? এটা হচ্ছে শিখা পরীক্ষা। নেক্সট প্রশ্নটা ছিল যে হাইড্রোজেন বর্ণালীর প্যাশন সিরিজ কোন অঞ্চলে উৎপন্ন হয়? এটা হচ্ছে অবলোহিত বা আইআর অঞ্চলে আমাদের হচ্ছে এটা উৎপন্ন হয়। নিচের কোন যৌগটির দ্রাব্যতা পানিতে সবচেয়ে কম? এটা হচ্ছে আমাদের সিলভার ক্লোরাইড। এমআরআই এর পূর্ণরূপ কোনটি? এটা হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। ওকে, নেক্সট প্রশ্নে যাই। উদ্ভিদ থেকে সুগন্ধি তেল নিষ্কাশনে কোন পাতন ব্যবহৃত হয়? এটা হচ্ছে স্টিম বা বাষ্পপাতন। হুন্ডের নীতি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়? অবশ্যই হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। কোন কণার প্রবাহকে আলফা কণা বলা হয়? এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। আচ্ছা, নিচের কোনটির আয়োনাইজেশন ক্ষমতা সবচেয়ে বেশি? এটা হচ্ছে আলফা রশ্মি। একটি ডি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? 10টি ইলেকট্রন কিন্তু থাকতে পারে, আর এফে থাকতে পারে 14টা, এটা মাথায় রাখবা। তরল মিশ্রণের উপাদানসমূহের স্ফুটনাঙ্ক পার্থক্য খুব কম 40 ডিগ্রির নিচে হলে কোন পাতন ব্যবহার করা হয়? অবশ্যই এটা আংশিক পাতন ব্যবহার করা হয়। রৈখিক গতিশীল মাধ্যম ও কঠিন স্থির মাধ্যম ব্যবহার করে যে ক্রোমাটোগ্রাফি হয় তা কী ধরনের? অবশ্যই অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। দেখো, আমরা কিন্তু প্রতিটা টপিকই কভার করতেছি, কোয়েশ্চেন যেমনি আসুক। নেক্সট আমরা চ্যাপ্টারে যাই, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পারমাণবিক সংখ্যা। পর্যায় সারণীতে এস ব্লক মৌলের সংখ্যা কতটি? 14টি, এটা আমরা জানি। নেক্সট প্রশ্নে বলতেছে যে নিচের কোনটি হ্যালোজেন গ্রুপের মৌল? এটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিন ছাড়াও কিন্তু ফ্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, অ্যাস্টাটিন আছে, তো এগুলো কিন্তু মনে রাখতে হবে, এবং এগুলোকে লবণ উৎপাদনকারী বা হ্যালোজেন বলা হয়ে থাকে। কোন ব্লকের মৌলসমূহকে অবস্থান্তর মৌল বলা হয়? ডি ব্লকের মৌলগুলোকে। নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়? জিঙ্ক। এরপর হচ্ছে পর্যায় সারণীর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে, যদি আমি উপর থেকে নিচে আসি তাহলে পারমাণবিক ব্যাসার্ধের কী পরিবর্তন হয়? অবভিয়াসলি এটা বৃদ্ধি পায়। একই পর্যায়ে যদি আমি এই বাম থেকে ডানে যাই তাহলে আয়নীকরণ শক্তির মান কেমন হবে?
বৃদ্ধি পাবে। আর নিচের কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? এটা হচ্ছে ক্লোরিন। এই যে ক্লোরিন ফ্লোরিনের কিন্তু একটা ব্যাপার রয়েছে, তো এটা একটু দেখে নিবা, কারণ অনেক সময় দেখা গেছে আমাদের অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু এরকম চেয়ে বসে। সো আমাদের কিন্তু এই জিনিসগুলো জানতে হবে। সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? ফ্লোরিন। ওকে, আচ্ছা, পানির অণু কেমন আকৃতি? এটা হচ্ছে কৌণিক বা ভি আকৃতির। অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন সংকরণ কোনটি? এটা হচ্ছে sp3। ওকে, মিথেন অণুর বন্ধন কোণ কত? এটা হচ্ছে 109 ডিগ্রি বা 109.5ও থাকতে পারে। অ্যামোনিয়া অণুর বন্ধন কোণ 109.5 ডিগ্রি থেকে কমে 160 ডিগ্রি হওয়ার কারণ কি? অবশ্যই মুক্তজোড় বন্ধনজোড় বিকর্ষণ। ডায়মন্ড বা হীরাতে কার্বনের কোন সংকরণ বিদ্যমান? এটা হচ্ছে sp3। গ্রাফাইটে কার্বন পরমাণুর সংকরণ কোনটি? সংকরণ হচ্ছে sp2। তো এই সংকরণগুলো কিন্তু মনে রাখতে হবে ডিরেক্ট। নিচের কোন যৌগে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? এটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। আচ্ছা, এখানে কি বলতেছে নেক্সট কোয়েশ্চেন, যে কোন নিয়মের সাহায্যে সমযোজী বন্ধনের আয়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যায়? এটা হচ্ছে ফাজানের নিয়ম। ক্যাটায়নের আকার ছোট ও অ্যানায়নের আকার যদি বড় হয় তাহলে পোলারায়ন কেমন হবে? পোলারায়ন অবশ্যই বেশি হবে। আচ্ছা, তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। বলতেছে যে নিচের কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম? এটা হচ্ছে লিথিয়াম আয়োডাইড। কারণ আমরা জানি যে অ্যানায়নের আকার সবচেয়ে বড় হওয়ায় ফাজানের নিয়ম অনুযায়ী পোলারায়ন বা সমযোজী ধর্ম কিন্তু বেশি হয়, ফলে গলনাঙ্কটা আমাদের কমে যায়। কার্বন ডাইঅক্সাইড অণুর আকৃতি কেমন? এটা হচ্ছে রৈখিক। এরপর আসো যে ইথাইন অণুতে কার্বন কার্বন বন্ধনটি কেমন হয়? এটা হচ্ছে একটি সিগমা ও দুটি পাই বন্ধন হয়। তো তোমরা হচ্ছে অনেক সময় ইথাইন না বলে যদি C2H2 বলে দেয় তো সেমই কিন্তু হবে। নিচের কোনটি লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে? এটা হচ্ছে NH3। ঠিক আছে। অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কেন? এটা হচ্ছে ডি অরবিটালের ইলেকট্রন স্থানান্তরের কারণে। আচ্ছা, আমরা যদি নেক্সট প্রশ্ন দেখি, বলতেছে যে নিচের কোন অণুটি প্যারাম্যাগনেটিক? এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। পর্যায় সারণীর গ্রুপ 2 এর মৌলগুলোকে কি বলা হয়? মৃৎক্ষার ধাতু বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্নে কি বলতেছে? নেক্সট প্রশ্নে বলতেছে যে কোনটি সবচেয়ে শক্তিশালী ক্ষারীয় অক্সাইড? এটা হচ্ছে সোডিয়াম অক্সাইড। ওকে, নেক্সট প্রশ্নে যাই। নিচের কোনটি উভধর্মী অক্সাইড? এটা হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। কারণ অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে কি লবণ ও পানি উৎপন্ন করে, এই জন্য এটা উভধর্মী বলা হয়ে থাকে। দুটি অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে কোন বন্ধন গঠিত হয়? সমযোজী বন্ধন। নিচের কোন যৌগে আয়নিক সমযোজী ও সন্নিবেশ সমযোজী 3 ধরনের বন্ধনই আছে? এটা হচ্ছে NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড। ধাতব স্ফটিকে পরমাণুসমূহ কোন বল দ্বারা আটকে থাকে? এটা হচ্ছে মুক্ত ইলেকট্রন ও ক্যাটায়নের আকর্ষণ বা ধাতব বন্ধন। আচ্ছা, নেক্সট প্রশ্নে বলতেছে যে আইস বা বরফের ঘনত্ব পানি অপেক্ষায় কম কেন? কারণ হাইড্রোজেন বন্ধন। নিচের কোনটির পোলারায়ন সবচেয়ে বেশি, ক্ষমতা সবচেয়ে বেশি? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। ঠিক আছে। কোন নিষ্ক্রিয় গ্যাসের অষ্টক পূর্ণ নেই কিন্তু এটি স্থিতিশীল? আচ্ছা, এটা হবে হচ্ছে হিলিয়াম। নিচের কোন অণুর দ্বিপদ ভ্রামক বা ডাইপোল মোমেন্ট শূন্য? এটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড। পর্যায় সারণীর গ্রুপ 15 মানে গ্রুপ 15 এর মৌলগুলোকে কি নামে ডাকা হয়? এটা হচ্ছে নিকটোজেন। আর 16 নম্বর যে গ্রুপের যে মৌল সেটাকে আমরা বলি হচ্ছে চালকোজেন। কোনটি সবচেয়ে দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ বল? এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। একটি সিগমার বন্ধন কিভাবে গঠিত হয়? এটা হচ্ছে দুটি অরবিটালের মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে কিন্তু আমাদের সিগমা গঠিত হয়। আর পাই কিভাবে বন্ধন গঠিত হয়? এটা হচ্ছে দুটি অরবিটালের পাশাপাশি অতিক্রমণ। ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার বলতেছে যে 4র্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন। গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টি? 12টি। এরপর হচ্ছে কোনটি বিক্রিয়ার হারের ধ্রুবক? তো এটা একটু মনে রাখতে হবে। এরপর হইলো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধির প্রধান কারণ কি? এটা হচ্ছে কার্যকর সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি। কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় প্রভাবক যোগ করলে কি ঘটে? সাম্যাবস্থা দ্রুত অর্জিত হয়ে যায়। আচ্ছা, নেক্সট প্রশ্নে বলতেছে যে নিচের কোনটি অম্লীয় বাফারের উদাহরণ? এটা হচ্ছে CH3COOH প্লাস CH3COONA। সো এটা একদম ডিরেক্ট মনে রাখো, কারণ অম্লীয় বাফারের উদাহরণ কিন্তু এটাই বারবার চলে আসে। মানুষের রক্তের পিএইচের স্বাভাবিক মান কত? 7.40। কোনটি ক্ষারীয় বাফার? এটা হচ্ছে NH4OH প্লাস NH4Cl। ওকে, তো আমরা কিন্তু হচ্ছে অম্লীয় এবং হচ্ছে এই যে উপরে দেখো যে অম্লীয় পেয়েছি এবং নিচে আমরা কিন্তু ক্ষারীয় পেয়েছি।
ওকে, যদি আমি নেক্সট প্রশ্নে যাই, এখানে বলতেছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? অবশ্যই বামে বা বিক্রিয়কের দিকে যাবে। প্রশ্নটা আমরা একটু দেখি। বলতেছে যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরিতে কোন প্রভাবক বা প্রবর্ধক ব্যবহৃত হয়? এটা হচ্ছে আমাদের কি লোহার গুঁড়া অথবা হচ্ছে মলিবডেনাম প্রভাবক। নেক্সট প্রশ্নে কি বলতেছে যে নিচের কোন বিক্রিয়াটির ক্ষেত্রে কেপি এবং কেসি সমান হবে? এটা হচ্ছে এই যে ক নাম্বারটা অ্যান্সার, এখানে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি ভেঙে। যে কোন প্রভাবক নিজের বিক্রিয়ার গতি নিজেই বৃদ্ধি করে? এটা হচ্ছে স্বপ্রভাবক, ঠিক আছে, বা অটো ক্যাটালিস্ট। আমাদের নেক্সট প্রশ্নে কি বলতেছে যে রাসায়নিক সাম্যাবস্থা সাধারণত কেমন প্রকৃতির হয়? এটা হচ্ছে গতিশীল। নেক্সট প্রশ্নে কি বলতেছে যে কোনো অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান যত বেশি হবে অ্যাসিডটি তত কি হবে? তীব্র হবে অবশ্যই। আচ্ছা, যদি আমরা একটু নেক্সট প্রশ্ন দেখি, এখানে বলতেছে যে একটি তীব্র অম্ল এবং তীব্র ক্ষারের প্রশমন তাপের মান সর্বদা প্রায় কত থাকে? এটা হচ্ছে -57.34। এরপর হচ্ছে কোন শক্তির কারণে কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে ন্যূনতম শক্তি প্রাচীর পার হতে হয়? এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি পার হতে হয়। নিচের কোনটি অস্টওয়ার্ল্ডের লঘুকরণের সূত্রের গাণিতিক রূপ? এটা হচ্ছে যে প্রথমটা। ওকে, আই থিঙ্ক এখানে একটু প্রবলেম হয়েছে, বাট আমি হচ্ছে পিডিএফে এটা ঠিক করে দিব। আচ্ছা, আমরা একটু নেক্সট প্রশ্ন দেখি। এখানে বলতেছে নিচের কোন অ্যাসিডটির তীব্রতা সবচেয়ে বেশি? এটা হচ্ছে HClO4। বাফার দ্রবণে সামান্য অ্যাসিড যোগ করলে তা কোন উপাদান দ্বারা প্রশমিত হয়? অবশ্যই বাফারের ক্ষারীয় উপাদান দ্বারা প্রশমিত হয়। লা শাতেলিয়ার নীতি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? অবশ্যই উভমুখী সাম্যাবস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রশ্নে বলতেছে যে কোন বিক্রিয়ায় চাপের প্রভাব নেই? এই যে del n = 0। পানি একটি কি? এটা হচ্ছে উভধর্মী পদার্থ। কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে এটার পিএইচ কত? এটার অ্যান্সার হবে হচ্ছে 4। পিএইচ স্কেলের ব্যাপ্তি সাধারণত কত পর্যন্ত ধরা হয়? এটা হচ্ছে 0 থেকে 14। আচ্ছা, কোনো রাসায়নিক বিক্রিয়ায় এনথালপির পরিবর্তন ঋণাত্মক হলে বিক্রিয়াটি কেমন হবে? তাপ উৎপাদী অবশ্যই হবে। নিচের কোনটির প্রভাবক বিষ বা ক্যাটালিটিক পয়জন হিসেবে কাজ করে? এটা হচ্ছে AS2O3। ওকে, নেক্সট এনজাইম কী ধরনের প্রভাবক? এটা হচ্ছে জৈব প্রভাবক। আচ্ছা, আমরা যদি নেক্সট প্রশ্নে যাই, এখানে বলতেছে যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরিতে কোন প্রভাবকটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। কোনো মৃদু অম্লের অনুবন্ধী ক্ষারকটি কেমন প্রকৃতির হয়? এটা হচ্ছে তীব্র ক্ষার হয়। কোনো দ্রবণের পিএইচের মান যদি 3 থেকে বাড়িয়ে 5 করা হয়, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত গুণ কমবে? এটা হচ্ছে 100 গুণ কমে যাবে, কারণ আমরা জানি প্রতি 1 একক পরিবর্তনের জন্য ঘনমাত্রা কিন্তু 10 গুণ পরিবর্তিত হয়। কোনটি বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তার করে না? এটা হচ্ছে বিক্রিয়ার পাত্রের উপাদান। রসায়নে আর্হেনিয়াসের সমীকরণটির মূলত কী ব্যাখ্যা করে? এটা হচ্ছে বিক্রিয়ার হারের উপরে তাপমাত্রার প্রভাবটাকে ব্যাখ্যা করে। কোনো রাসায়নিক বিক্রিয়ার মোট এনথালপির পরিবর্তন বিক্রিয়ার পথের উপর নির্ভর করে না, এটি কার সূত্র? এটা হচ্ছে হেসের সূত্র। অ্যাসিড বৃষ্টিতে প্রধানত কোন অ্যাসিড সমূহ থাকে? এটা হচ্ছে H2SO4 ও কি থাকে? HNO3 থাকে। সালফিউরিক এবং হচ্ছে নাইট্রিক অ্যাসিড থাকে। নিচের কোনটি লুইস ক্ষার হিসেবে কাজ করে? এটা হচ্ছে NH3 বা অ্যামোনিয়ার মুক্তজল ইলেকট্রন যেহেতু আছে, তো এটা কিন্তু হচ্ছে আমাদের লুইস ক্ষার হিসেবে কাজ করে। কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্রম কীভাবে নির্ধারণ করা হয়? এটা হচ্ছে পরীক্ষামূলকভাবে নির্ধারণ করা হয়। শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার কী হয়? বিক্রিয়কের ঘনমাত্রার উপরে নির্ভর করবে না এটা। ল্যাভিশিয়ে ও ল্যাপ্লেসের সূত্র অনুযায়ী একটি সম্মুখ বিক্রিয়ার এনথালপি পরিবর্তন পশ্চাৎ বিক্রিয়ার কি সমান, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। আর নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এটা হচ্ছে CH3COOH। কোন গ্যাসটি রক্তে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের চেয়ে দ্রুত জটিল যৌগ তৈরি করে বিষক্রিয়া ঘটায়? এটা হচ্ছে কার্বন মনোক্সাইড। এরপরে যদি আমরা লাস্ট চ্যাপ্টারে যাই, এখানে বলতেছে যে মল্ট ভিনেগারের অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা সাধারণত কত থাকে? এটা হচ্ছে 4% থেকে 10% হয়ে থাকে। ভিনেগার খাদ্য সংরক্ষণে কোন প্রক্রিয়ায় কাজ করে? এটা হচ্ছে পিএইচ কমিয়ে ব্যাকটেরিয়াকে কী করে? রোধ করে বা আটকে দেয়। কৌটাজাতকরণ বা ক্যানিং পদ্ধতিতে অণুজীব ধ্বংসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনটি? এটা হচ্ছে এই যে স্টেরিলাইজেশন বা হচ্ছে এক্সহস্টিং। ফল ও সবজি ক্যানিংয়ের ক্ষেত্রে সাধারণত কত ঘনমাত্রার ব্রাইন দ্রবণ ব্যবহার করা হয়? এটা হচ্ছে 2% থেকে 3% সোডিয়াম ক্লোরাইড। এটা এই বলতেছে খাদ্য সংরক্ষণে চিনির গাঢ় দ্রবণ সিরাপ মূলত কোন প্রক্রিয়ায় অণুজীব ধ্বংস করে? এটা হচ্ছে বহিঃঅভিস্রবণ বা হচ্ছে প্লাজমোলাইসিস। নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? এটা হচ্ছে লবণ ও চিনি। নিচের কোনটি অনুমোদিত কৃত্রিম রাসায়নিক সংরক্ষক? এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট। কোন কেমিক্যালটি ফল পাকানোর জন্য অবৈধভাবে ব্যবহৃত হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। দুধ থেকে ছানা তৈরিতে কোন এনজাইম বা উপাদান ব্যবহৃত হয়ে থাকে? এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড বা রেনেট থাকতে পারে।
টয়লেট সোপ তৈরিতে চর্বির সাথে কোন ক্ষারকটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। অনেক অনেক ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। লন্ড্রি সোপ বা কাপড় ধোয়ার সাবান তৈরিতে কোন ক্ষার ব্যবহার করা হয়? এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। সাবান তৈরির উপজাত হিসেবে কোনটি পাওয়া যায়? গ্লিসারিন পাওয়া যায়। এরপর হচ্ছে গ্লাস ক্লিনার বা কাঁচ পরিষ্কারকের প্রধান কার্যকরী উপাদান কোনটি? হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ। ওকে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা কিন্তু হচ্ছে ব্যবহার করে থাকি। টয়লেট ক্লিনার তৈরিতে প্রধানত কোন তীব্র উপাদানটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে কোস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড মূলত কী ধরনের পদার্থ? এটা হচ্ছে লিপিড বা চর্বি। দুধের প্রধান প্রোটিন উপাদান কোনটি? এটা হচ্ছে ক্যাসিন। দুধ মূলত কী ধরনের মিশ্রণ? এটা হচ্ছে ইমালশন। ভিনেগারের রাসায়নিক নাম কি? এটা হচ্ছে লঘু অ্যাসিটিক অ্যাসিড। নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে খাদ্য প্রিজারভেটিভে ব্যবহৃত হয়? এটা হচ্ছে BHT ও BHA। দুধের ল্যাকটোজ কী ধরনের শর্করা? এটা হচ্ছে ডাইস্যাকারাইড। কোন ব্যাকটেরিয়া ভিনেগার প্রস্তুতিতে ইথানলকে অক্সিডাইজ করে অ্যাসিটিক অ্যাসিডে রূপান্তর করে? এটা হচ্ছে অ্যাসিটোব্যাক্টর। দুধ পাস্তুরায়ন করার মূল উদ্দেশ্য কি? এটা হচ্ছে ক্ষতিকর রোগ জীবাণুকে ধ্বংস করা। এটা যে তাপমাত্রাটা মনে রাখবা যে 63 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট করতে হয়। তো অনেক সময় দেখা গেছে তাপমাত্রাও থাকতে পারে, নির্দিষ্ট তাপমাত্রার কথা বলতে পারে। কোলাজেন মূলত মানবদেহের কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে ত্বক, হাড় ও সংযোজক যে কলা রয়েছে, তো সেখানে কিন্তু আমরা পেয়ে থাকি। ক্যানিং পদ্ধতিতে এনজাইমের কার্যকারিতা নষ্ট করার জন্য ফুটন্ত পানিতে বা ভাপে ফল সবজি উত্তপ্ত করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলে থাকি? এটা হচ্ছে ব্ল্যান্সিং বলে থাকি। টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইডের পাশাপাশি জীবাণুনাশক হিসেবে কোনটি যোগ করা হয়? এটা হচ্ছে ব্লিচিং পাউডার বা ক্লোরিন আমরা কিন্তু যুক্ত করি। গ্লিসারিন অণুতে কয়টি হাইড্রক্সিল মূলক থাকে? 3টি থাকে। কোলেস্টেরল মূলত কোন অঙ্গে তৈরি হয়? এটা হচ্ছে যকৃৎ বা লিভারে তৈরি হয়। কোন ধরনের কোলেস্টেরলকে ভালো কোলেস্টেরল বলা হয়? এটা হচ্ছে HDL। কোন ধরনের কোলেস্টেরলকে খারাপ কোলেস্টেরল বলা হয়? এটা হচ্ছে LDL। আচ্ছা, আমরা যদি নেক্সট প্রশ্নে যাই তাহলে কি বলতেছে? চর্বি ও তেলের আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে সাবান তৈরির বিক্রিয়াকে কি বলে? সাবানয়ন বলা হয়ে থাকে। ভিনেগার তৈরিতে ইথানলের কত শতাংশ দ্রবণ ব্যবহার করা হয়? এটা হচ্ছে 6% থেকে 10%। কোনটি খাদ্যের আর্দ্রতা কমিয়ে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে? এটা হচ্ছে শুষ্ককরণ বা ড্রাইং। সোডিয়াম বেনজোয়েট কোন ধরনের খাদ্যের সংরক্ষণে সবচেয়ে বেশি উপযোগী? এটা হচ্ছে অম্লীয় বা টকজাতীয় খাদ্য, যেমন ধরো জুস বা সস, এগুলোর ক্ষেত্রে কিন্তু এটা সবথেকে বেশি উপযোগী। বেকিং পাউডারের প্রধান উপাদান দুটি কী কী? এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং হচ্ছে টার্টারিক অ্যাসিড। দুধে কোন খনিজ উপাদানটি সবচেয়ে বেশি থাকে যা হাড় ও দাঁত গঠনে সাহায্য করে? এটা হচ্ছে ক্যালসিয়াম। সাবান মূলত কোনটির সোডিয়াম বা পটাশিয়াম লবণ? এটা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের। নিচের কোনটি কোল্ড ক্রিমের প্রধান কাজ? এটা হচ্ছে ত্বকের আর্দ্রতা ধরে রাখা ও হচ্ছে নরম করা। গ্লাস ক্লিনারে থাকা অ্যামোনিয়ার প্রধান সুবিধা কী কী? এটা হচ্ছে এটি দ্রুত বাষ্পীভূত হয় এবং কাচে কোনো দাগই ফেলে না। কোনটি প্রিজারভেটিভ হিসেবে মাছ ও মাংস দীর্ঘমেয়াদে হিমায়িত রাখতে ব্যবহৃত হয়? এটা হচ্ছে কোল্ড স্টোরেজ বা ফ্রিজিংও হতে পারে, বাট ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে আমাদের অপশানে কিন্তু কোল্ড স্টোরেজই বেশি থাকে। খাদ্যদ্রব্যে ফরমালিন ব্যবহার নিষিদ্ধ কারণ এটি হচ্ছে কার্সিনোজেন বা লিভার কিডনি ধ্বংসকারী বিষ। তো এই ছিল হচ্ছে আমাদের MCQ। তো আমি যতগুলা ইম্পর্টেন্ট জিনিস আছে পরীক্ষা আসার মতো সবগুলো কিন্তু তোমাদেরকে কভার করাইছি। তোমার কাজ হবে এগুলোই ঠিকমতো হচ্ছে সলভ করে ফেলা। আর আমি এই ক্লাসের যে PDFটা সেটা কিন্তু হচ্ছে আপলোড করে দিব। তো তুমি চাইলে পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত ওইটাই দেখতে পারো। দেখা হচ্ছে নতুন ক্লাসে। ধন্যবাদ সবাইকে।